হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে রয়েছে 3টি ঘটনা এবং 3টি ঘটনায় কিন্তু বেশ অন্যরকম। আশা করছি আজকের 3টি ঘটনা তোমাদের বেশ ভয় লাগবে। তবে ঘটনা যাওয়ার আগে বলতে চাই, যারা যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। এবং তোমরা যারা আমায় ঘটনা পাঠাতে চাও কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। চলে যাব আজকের প্রথম ঘটনায়। আজকের প্রথম ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত এবং বেশ ভয়ের। আজকের প্রথম ঘটনাটি যেভাবে আছে আমি ঠিক সেভাবে পড়ছি। আজকের প্রথম ঘটনাটি পাঠিয়েছে শিপ্রা ব্যানার্জি। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেইভাবে পড়ছি। আমার জেঠু কলকাতা চাকরি করতেন, কিন্তু রোজ ট্রেনে ডেলি প্যাসেঞ্জারি করে বাড়ি ফিরতেন হুগলির কোন্নগরে আমাদের নিজেদের বসত বাড়িতে। এমনিতে হাওড়া থেকে 6টা মাত্র স্টেশন, বেশিক্ষণ লাগতো না। জেঠুর অফিস ছিল টালিগঞ্জে, সেখান থেকে বাস ধরে হাওড়া স্টেশনে আসতেন। কিন্তু একদিন কোনো কারণে ট্রেন উত্তরপাড়া এসে আর নড়তে চড়তে চাইল না। পরে জানা গেল কেউ ট্রেনে কাটা পড়েছে। যেহেতু শীতের রাত, খুব তাড়াতাড়ি অন্ধকার ঘনিয়ে এলো। অবশেষে অনেকক্ষণ বাদে ট্রেন গা ঝাড়া দিয়ে উঠে চলতে লাগলো। কোন্নগর যখন এলো তখন রাত 11টা। জেঠু প্ল্যাটফর্ম ধরে এগিয়ে চললেন। রেল লাইন ধরে খানিকটা এগিয়ে ডান দিকে লাইন পার হলেই 10 মিনিটের রাস্তা। ওভার ব্রিজে ওঠার হ্যাপা এড়োতে অনেকেই এইভাবে লাইন পার হতো। দুদিকে একটু দেখে নিতে হতো ট্রেন আসছে কিনা। জেঠু যেহেতু যাচ্ছেন, এমন সময় কে যেন পেছন থেকে ডাক দিল, ও দাদা, দাদা একটু দাঁড়ান না, আমি যাব আপনার সঙ্গে। আসলে রাত হয়েছে তো, একা একা পথ চলতে ভয় করছে। জেঠু পেছন ফিরে দেখলেন একটা লোক আসছে। জায়গাটা এত অন্ধকার যে লোকটার মুখটাই শুধু দেখা যাচ্ছিল, বাকি চেহারা অস্পষ্ট। জেঠু বললেন, কোথায় যাবেন আপনি? ওই আপনি যেখানে যাবেন দাদা। এই কথায় অবাক হয়ে জেঠু লোকটার দিকে ফিরে তাকালেন। ততক্ষণে জেঠু লাইন পার হয়ে গেছেন। লোকটা সঙ্গে সঙ্গে আসছিল। সামান্য যেটুকু আলো এসে পড়েছে স্টেশনের সেই আলোতে জেঠু যা দেখলেন তাতে তার হার্ট ফেল হয়ে যাওয়ার জোগাড়। দেখলেন ওই লোকটার মাথাটাই শুধু আছে, ওনার পিছু পিছু কোনো শরীর নেই। সেই মাথাটা বলে উঠল, আর বলবেন না দাদা, উত্তর পাড়ায় আমি আপনার মতো লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েছি। আমার শরীরটা ওখানে পড়েছিল অনেকক্ষণ, মাথাটা ছিটকে একটা ঝোপের মধ্যে পড়েছিল বলে কেউ দেখতে পায়নি। রেল পুলিশ শরীরটা নিয়ে গেল। এখন এই মাথাটাকে যদি আপনার কাছে একটু থাকতে দেন দাদা, আপনি একটু সাহায্য করুন না দাদা। এই কথা শুনে কেউ কি সুস্থভাবে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে? জেঠুও পারেনি। অজ্ঞান হয়ে ওখানে পড়ে গেলেন উনি। ভাগ্যিস লাইনটা ভালোই ভালোই পার হতে পেরেছিলেন। এদিকে বাড়ির লোকেরা জেঠুর দেরি দেখে খুবই চিন্তা করছিল। সে সময় তো মোবাইল ফোন ছিল না। বাবা কাকারা টর্চ নিয়ে স্টেশনে রওনা দিলেন, যদিও কোনো খোঁজ খবর পাওয়া যায়। সবাই এসে অজ্ঞান অবস্থায় জেঠিকে উদ্ধার করল, কিন্তু সকলের মনেই একটা প্রশ্নচিহ্ন জেগেই রইল, জেঠুর পাশে একটা মানুষের মাথা পড়েছিল কেন? পরের দিন সকালে রেল পুলিশ এসে মাথাটাকে বস্তায় ভরে নিয়ে গেল। সবাই বলা বলি করছিল একটা লোক উত্তরপাড়ায় কাটা পড়ল, আর তার মাথাটা 2 স্টেশন পার হয়ে এখানে কোন্নগরে পাওয়া গেল। এ কি আজব কাণ্ড রে বাবা! বাড়িতে সবার সুস্থতায়
জেঠু জ্ঞান ফিরে এলো, কিন্তু ওই ভয়াবহ ঘটনার স্মৃতি তিনি সারা জীবনও আর ভুলতে পারেনি। এটাই ছিল ঘটনা। আজকের প্রথম ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও, এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো। এবং তোমরা যারা গল্পকথায় ঘটনা পাঠাতে চাও কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। এবং বলে রাখি, গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করি। আশা করব গল্পকথা পরিবারের সদস্যরাও ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। এবং বলে রাখি, যারা শেষ অবধি ঘটনা শুনছো অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ অনেকটাই কমে যায়। এবং যদি তোমাদের ঘটনা কোনো রকম অসুবিধা হয় বা কোনো ভয়েসে যদি কোনো রকম অসুবিধা হয়, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এবং অগ্রিম সবাইকে জানিয়ে দিচ্ছি, 25 ডিসেম্বর আগামীকাল। আশা করছি সবার খুব ভালোভাবে কাটবে। মেরি ক্রিসমাস সকলকে। চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। আজকের দ্বিতীয় ঘটনাটাও কিন্তু বেশ অদ্ভুত এবং বেশ ভয়ের। আজকের ঘটনাটা আমাদের পুরনো বাড়ির পাড়ায়। আমার নাম তন্ময় ভট্টাচার্য। একদম নির্দিষ্ট করে জায়গার নাম বললাম না। তখন উচ্চ মাধ্যমিক দেব। প্রায় ভোরে উঠে 6:30টার মধ্যে অঙ্ক করতে যেতে হতো। একদিন এমন ভোরে উঠে পড়তে যাব, দেখি আমাদের বাড়ি থেকে একটু দূরে নির্মলদার বাড়িতে কান্নাকাটি। আমাদের বাড়িটা ছিল একটি ঝিলের পাশে, অন্য পাশে নির্মলদার বাড়ি। সুনীল আর নির্মল দুই ভাই। সুনীলদা আমার থেকে একটু বড়, নির্মলদা অনেকটাই। এগিয়ে গিয়ে দেখি নির্মল দাদার চাল কলের মেশিন ছিল, পাশে ধান রাখার ঘর। সেই ঘরে গলায় দড়ি দিয়ে নির্মলদা ঝুলে আছে। ধান রাখার ঘরে দেওয়াল অর্ধেক, বাকিটা খোলা, তাই মাথা থেকে দেহ অবধি দেখা যাচ্ছে। মুখটা রাস্তার দিকে, ভয়াবহ। ছিটকে সরে গেলাম। দেখলাম নির্মলদার মা সুনীলদা সব কান্নাকাটি করছে। পুলিশে খবর দেওয়া হয়েছে। ওদের বাড়ি আর ঝিলের মাঝে যে রাস্তাটা, সেটা 2-1 জন করে এসে জুটেছে। কম বয়সী বলে মাতব্বর টাইপের কাকা জেঠুরা আমাকে দাঁড়াতে নিষেধ করলেন। আমি চলে এলাম। তবে সেদিন না পারতে পেরেছি, না খেতে পেরেছি। খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। যাই হোক, ধীরে ধীরে স্বাভাবিক হলো পাড়া সব কিছু। মাস 5-6 বাদে আবার একদিন দেখি সকালে ওই জায়গাতেই হইচই লেগে আছে। এবার অনেক বেশি ভিড়। কি ব্যাপার দেখি, দুটো বাড়ি পড়ে। শামিউল বলে একটা ছেলে থাকতো, ওই ক্লাস 10-এ পড়ে। একদম এক জায়গায় ঝুলে আছে। এই শামিউলের মা ধান ঝাড়াইয়ের কাজ করত নির্মলদার চাল কলে। ধান রাখার ঘরটা তালা দেওয়া হয় না, কোনো সময় এসে দড়ি দিয়ে ঝুলে পড়েছে। এবার আমি আর তাকিয়ে দেখিনি। পরে এসে শুনলাম পুলিশ এসে ঘরটা সিল করে গেছে। ধানের ঘরটা একদম রাস্তা লাগোয়া, ঝিলের পাশ দিয়ে যেতে গেলে চোখে পড়বেই। এরপর অনেকবার রাতে পড়ে ফেরার পথে পাশ দিয়ে যেতেই গা ছমছম করতে লাগলো। পাড়ার সবাই কেমন একটা সাইকোলজিক্যাল স্টেট ব্যাংক বলতে লাগলো। বিশেষ করে বড়রা ছোটদের এমনভাবে দেখতে লাগলো যে ঝুলে যাবে বোধে হয়। ছোটরাও মুষড়ে পড়েছে। পুলিশের সাহায্যে কিছু নেপালি মানুষকে রাতে পাহারার কাজে লাগানো হলো, কিন্তু সপ্তাহখানেক বাদেই তারা নানা ছুতোয় কাজ ছেড়ে দিয়ে চলে গেল। পাড়ার বয়স্ক লোকেরা নিজেরাই পাহারায় বসলো পালা করে। আর মাসখানেক আর কিছু ঘটেনি। কিন্তু না, বিপদ পিছু ছাড়েনি। আশপাশে 4-5টা পাড়া মিলিয়ে পরপর 7 দিনে 4টে ওই বছর 17 থেকে 19-এর ছেলে নিজের বাড়িতেই গলায় দড়ি দিল। একজনকে বাঁচানো গেল, বাকি 3 জন শেষ। এবার কেউ ধানে গলায় না দিলেও ওই রাস্তা দিয়ে চেয়ে যায়
সেই ওই কম বেশি গলায় দড়ি দিয়েছে। কি করবে সবাই ভেবে পাচ্ছে না। যে ছেলেটা বেঁচে গেছিল সে সুস্থ হতেই জানা গেল সে যখন সন্ধেবেলা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন কেউ একবার যেন পেছন থেকে ডাকে। ফিরে তাকানোর পর কেমন একটা ঘুম ঘুম পায়, ব্যাস আর কিছু মনে নেই, সব ধোয়া ধোয়া। এতগুলো আত্মহত্যার ঘটনা ঘটায় পুলিশের চিন্তার শেষ নেই। পাড়ার মানুষজন খুবই চিন্তিত। আমার সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমার সঙ্গে আরও কয়েকজনেরও। তবে এরপর পাহারা জোরদার করা হলো। একজন পুলিশ এসে বসতে লাগলেন। রাতের দিকে ওই রাস্তায় যুবকদের একদম যেতে দেওয়া যেত না। একদিন হঠাৎ আমি পড়া শেষ করে বাড়ি ফিরছি, ঠিক এমন সময় লক্ষ্য করি সেই চালঘরের পাশে কেউ একজন মাথা নিচু করে বসে আছে। আমি ঠিকঠাকভাবে খেয়াল করিনি। আমি তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির দিকে আসতে চাইলাম, কিন্তু আমার চোখ বারবার ওই দিকে চলে গেল। ভালো করে লক্ষ্য করে দেখলাম এটা তো নির্মলদা। ঠিক যেইভাবে গলায় দড়ি দিয়েছিল এবং মুখটা যেরকম ছিল ঠিক সেইভাবে বসে আছে। আমি দৌড়ে বাড়ি চলে যাই। আমার প্রচণ্ড জ্বর আসে। আমি যখন সুস্থ হই তখন বাড়ির লোককে সব ঘটনা খুলে বলি। এরপরে সেই পাড়ায় একজন ওঝা ঢেকে পাড়ায় পুজো দেওয়া হয়। তারপর আস্তে আস্তে সব কিছু ঠিক হতে থাকে। এটাই ছিল ঘটনা। আজকের প্রথম দুটি ঘটনায় কিন্তু বেশ অদ্ভুত ছিল এবং বেশ ভয় ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। এবং তোমরা যারা গল্পকথায় ঘটনা পাঠাতে চাও কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দাও। এবং বলে রাখি গল্পকথা কিন্তু কখনোই কোনো জায়গার বিষয় কুসংস্কার প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করি। আশা করব গল্পকথা পরিবারে যত সদস্যরা আছো তারা ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। কেমন লাগলো আজকে দুটি ঘটনায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং বলে রাখি যারা শেষ অবধি ঘটনা শুনছো তারা কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো না, কারণ ঘটনা অনেকেই শোনো তোমরা, কিন্তু লাইক আর কমেন্ট অনেকেই করো না। তাই আমি রিকোয়েস্ট করবো যারা শেষ অবধি ঘটনা শুনছো তারা লাইক আর কমেন্ট করো। এবং আমার প্ল্যানিং আছে আর একটা মাস পরে আমরা কল রেকর্ডিং করব, যেখানে হচ্ছে তোমরা ডাইরেক্ট আমাকে কল করবে এবং তোমার সাথে আমি ডাইরেক্ট ফোনে ঘটনা বলবো এবং তুমি আমাকে ঘটনা বলবে, সেটা রেকর্ড করা হবে এবং সেটা ডাইরেক্ট পোস্ট করা হবে। আমি আশা করছি এই প্ল্যানটা করবে এবং কারা কারা চাও এটা করি তাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। এবং সেখানে তোমরা আমাকে ডাইরেক্ট ফোন করবে, আমার ফোন নাম্বার, এবং সেখানে তুমি তোমার জীবনে ঘটে যাওয়া ঘটনা অথবা তোমার ফ্যামিলি মেম্বারের সাথে জীবনে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাকে শেয়ার করতে পারো কলিংয়ের মাধ্যমে এবং সেটা আমি ডাইরেক্ট পোস্ট করব। এবার থেকে তোমরা তোমার বলা ঘটনা তোমরা নিজের গলায় শুনতে পারবে। আশা করছি এটা কিছুদিনের মধ্যে আমি চালু করে দেবো এবং কে কে চাও এটা চালু করি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনায়। আজকে তৃতীয় ঘটনাটি লিখেছে সুস্মিতা সামান্তা। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই বলছি। আমার মায়ের বাড়ি গ্রামে। আমাদের ছোটবেলাতে মা মাঝে মাঝেই গল্প করতো যে মায়েদের ছোটবেলায় নাকি গ্রামে প্রচণ্ড ভূতের উপদ্রব থাকতো। সন্ধে হলেই আর একা থাকা রিস্ক নেওয়া যেত না। ভাগ্য খারাপ হলে দোকাতেও নিস্তার নেই। মায়ের মুখে শোনা যে ছোট থেকে শুরু করে বিয়ের পরপরও মাকে অনেক ভূতের ব্যাপারে সম্মুখীন হতে হয়েছে। তার মধ্যে একটি ঘটনা বেশ অদ্ভুত এবং আমার কাছে এখনো বেশ ভয়ঙ্কর। মা একদিন মশারি টাঙিয়ে মা আর দিদা শুয়ে আছে, মাঝে মা মামারাও আছে। মা বিছানায় একধারে শুয়েছিল। বৈদ্যুতিক বাতি নেই, লম্ফ বা হ্যারিকেনের বাতি একদম কমিয়ে হাতের দূরত্ব পাশে রাখা আছে। মা হয়তো ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ একটা আদরের স্পর্শে মায়ের ঘুমটা ভেঙে যায়। মা বুঝতে পারে যে কেউ একজন খাটের ধারে এসে মশারি উঠিয়ে মাকে আদর করে দিচ্ছে। মা ভাবে নিশ্চয়ই
দিদা হবে। মা নিজের দুহাত দিয়ে হাতটা ধরে আর দিদাকে বলে যে, মা তুমি বিছানার ভেতরে এসো না, বাইরে থেকে কেন আদর করছো? আর গায়ে হাত বুলোতে হবে না, আমি তো ঘুমিয়ে আছি। এই বলে সেই হাতটাকে টেনে ধরে, নিজের দুহাত দিয়ে বুকের ওপর চেপে ধরে রাখে। দিদা তখন হয়তো আদৌ ঘুমিয়েছিল। মায়ের কথাটা দিদার কানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই দিদা একটু চমকে উঠে পড়ে আর মাকে বলে, কে তোর গায়ে হাত বোলাচ্ছে? আমি তো এত দূরে শুয়ে আছি। দিদার কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের দুহাতের মধ্যে ধরে রাখা হাতটা সজোরে মায়ের দুহাতকে ছিটকে দিয়ে সরে যায় আর মশারির উঠে থাকা দিকটা নিচে পড়ে যায়। দিদার সাথে সাথেই বিছানা থেকে নেমে আবার মশারি ভালো করে গুজে দেয়। আলোর বাতি উঠিয়ে গোটার ঘরটা ভালো করে দেখে নেয়, দেখে দরজাটাও ভালো করে ভেতর থেকে লক করা আছে। সেই সময় এসব ঘটনা অসামান্য কিছু না, যতক্ষণ না কিছু ক্ষতি হয়ে যাচ্ছে। মানে চোর ছোট্টা হলে ভয়ের ব্যাপার ছিল, কিন্তু তাদের আসা যাওয়া এসব ব্যাপারগুলো অনেকটা এরকমই হতে পারে। এরপরেও একদিন ঠিক এমনটা ঘটেছে। আমার মা পড়তে বসেছে, ঠিক এমন সময় আমার মাকে জানলা দিয়ে আমার দিদা বলছে, ঘরে আজকে যা রান্না হয়েছে আমাকে দে তো, আমি খাবো। মা প্রথমে ভাবে যে দিদা জানলা দিয়ে কেন খাবার টানছে। প্রথমে মা দিতে চায়নি, তারপরে যখন অনেকবার করে মায়ের থেকে চায় তখন মা খাবার বের করে দিদাকে দিতে চায়। তখন দেখে যে দিদা রান্নাঘর থেকে বাইরে এসে বলছে, জানালা দিয়ে কী দিচ্ছিস বাইরে? তো এরকম ঘটনা গ্রামের দিকে অনেকই ঘটে থাকে। তো এটাই ছিল আমার মায়ের জীবনে ঘটে যাওয়া সত্যি একটা ভৌতিক ঘটনা। আজকের 3টি ঘটনায় কিন্তু বেশ অদ্ভুত ছিল এবং আমরা শুনেছি গ্রামে ভৌতিক ঘটনা কিন্তু শোনা যায় বেশি। তাই তোমাদের গ্রামে যারা থাকো তাদের জীবনে যদি এরকম কোনো ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই কিন্তু গল্প কথায় লিখে পাঠিয়ে দাও। এবং বলে রাখি, গল্প কথায় ঘটনা পাঠাতে হলে কী করতে হবে, ডিসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখতে পারো। কোনো কিচ্ছু করতে হবে না, তোমরা জাস্ট ঘটনা আমাকে লিখে পাঠিয়ে দাও, আমি তোমাদের ঘটনাটা পড়বো এবং চ্যানেলে পড়ে শোনাবো। ঘটনা সত্যি না মিথ্যা সেটা কখনোই গল্প কথায় বিচার করে না, তবে চাইবো যে তোমরা যখন ঘটনা লিখে পাঠাবে ঘটনাগুলি ভালো করে লিখে পাঠাবে, যাতে আমার পড়তে কোনো রকম অসুবিধা না হয়। এবং যারা শেষ অবধি ঘটনা শুনছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, ঘটনার শেষে লাইক করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক না করো তাহলে ঘটনার রিচ অনেকটাই কমে যায়। এবং আরেকটা রিকোয়েস্ট করব, লাইকের সাথে সাথে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ অনেকটাই কমে যায়, এবং যদি ঘটনার রিচ কমে যায় তাহলে ঘটনা অনেকের কাছেই পৌঁছায় না। তাই তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করবো, তোমরা এটা করতে ভুলো না। যেহেতু আমাদের চ্যানেলের রিচ অনেকটাই কমে গেছে তাই সকলের কাছে এটাই রিকোয়েস্ট করবো, এবং আমি আশা করছি আস্তে আস্তে আমাদের চ্যানেলে আরও ভালো ভালো ঘটনা আসবে, এবং এর পরবর্তী সময় থেকে আমি চাইবো যাতে আরও বড় ঘটনা তোমাদের দিতে পারি। যেহেতু 2 মাস আমার জীবনে অনেকটা প্রবলেম হয়েছিল, যেহেতু আমি ঘটনা দিতে পারিনি, তার দরুন চ্যানেলের রিচ অনেকটাই কমে গেছে। তাই আশা করব পুনরায় আমাদের চ্যানেল আগের জায়গায় ফিরে আসুক। তারপর আমার অনেক কিছু প্ল্যানিং আছে এই চ্যানেলটিকে নিয়ে, এবং তোমাদের একসঙ্গে নিয়ে অনেক কিছু প্ল্যানিং আছে, সেগুলো আস্তে আস্তে সব কিছুই হবে। অনেক ধন্যবাদ আজকের 3টি ঘটনায় শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।